আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। তো এই অধ্যায়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে দুতরফা দাখিলা পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর সবচেয়ে বড় কথা এখান থেকে আমাদের হিসাব বিজ্ঞানের মেইন অঙ্কের যাত্রা শুরু হয়। এখানে অনেক কিছু শেখার আছে। আমরা মূলত জাবেদার ধারণা পাবো, এখান থেকে অনেক কিছু ধারণা পাবো। সো দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমাদেরকে অনেক কিছু ডিসকাস করতে হবে। দেখো, এই জন্য একটু খেয়াল করো। প্রথমত খেয়াল করো, বলা আছে বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান সমূহের হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। এখন এইখানে দেখো একটা প্রশ্ন আসতে পারে, বহুপদী প্রশ্ন আসতে পারে, যে তোমার হচ্ছে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি, এই তিনটে অপশন তোমাকে দিল যে হিসাব সংরক্ষণের জন্য কোনটি সঠিক। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের জন্য নিচের কোনটি সঠিক। তখন তোমার 1 নাম্বার দিয়ে দিল হচ্ছে নির্ভরযোগ্য, 2 নাম্বার দিল বিজ্ঞানসম্মত, আর 3 নাম্বার দিল হচ্ছে পূর্ণাঙ্গ। এখন তুমি কিন্তু তিনটাই অনেক সময় দাগাবা না, কিন্তু এখানে দাগাতে হবে তিনটাই। সো এই ব্যাপারটা খেয়াল করো। এই ধরনের প্রশ্নগুলো যখন আসে তখন কিন্তু আমরা এক কথায় খুব একটা পারি না, তাই না? তো এখন আমাদেরকে তো পারতে হবে, তাই না? তো পারতে গেলে কি করতে হবে? বই নিতে হবে, দাগাতে হবে। আমি যেভাবে দাগিয়ে দিচ্ছি, যা যা বলে দিচ্ছি তাই তাই পড়ে ফেলবা। এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, তারপর আছে কি? তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? কোনটা কোনটা সঠিক হবে? নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও একটা পূর্ণাঙ্গ পদ্ধতি। তারপর দেখো, হিসাবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ ও আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। আমরা পূর্বের অধ্যায়ে কিন্তু শিখেছিলাম দ্বৈত সত্তা জিনিসটা কি। অর্থাৎ একটা লেনদেনের সাথে অবশ্যই দুটি পক্ষ জড়িত থাকতে হবে। এক পক্ষ সুবিধা দিবে, আরেক পক্ষ সুবিধা নিবে, দুটি পক্ষ থাকতে হবে। মনে করো আমার প্রতিষ্ঠানের টাকা আমি ব্যাংক থেকে তুলে প্রতিষ্ঠানে আনলাম, প্রতিষ্ঠান থেকে ব্যাংকে রাখলাম, এখানে কিন্তু দুটো পক্ষ জড়িত। আবার আমার হচ্ছে টেবিলের মধ্যে টাকা না রেখে আমি আমার পকেটের মধ্যে টাকা রেখে দিলাম। তো দেখো, এখানে কিন্তু দুটো প্রতিষ্ঠান না, এখানে হচ্ছে দুজন ব্যক্তি, দুটো বস্তু, তাই না? আমার জামার পকেট হচ্ছে একটা বস্তু, আর আমার টেবিল হচ্ছে একটা বস্তু। একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কখনো লেনদেন হয় না। কিন্তু আমার প্রতিষ্ঠান টাকা, বলতে পারো যে স্যার এটা তো মানে আমার টাকা আমি ব্যাংকে রেখে দিলাম, তো এখানে আমার টাকা কমলো না বাড়লো না, আসলে নগদ টাকা তো কমে গেছে প্রতিষ্ঠানে। তো ব্যাংকের টাকা, তুমি নগদ টাকা যখন প্রতিষ্ঠান থেকে নিয়ে, ইনস্টিটিউট থেকে যখন তুমি নিয়ে ব্যাংকে রেখে দিবা, তখন এখানে ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, আবার এই ইনস্টিটিউশন তোমার যে তুমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছো এটাও কিন্তু একটা প্রতিষ্ঠান। তার মানে এখানে দুটো পক্ষ জড়িত আছে। কিন্তু এখানে আমি আমার টেবিল থেকে টাকা, টেবিলের বক্স থেকে টাকা নিয়ে আমি আমার জামার পকেটে রেখে দিলাম, এখানে কিন্তু আমার দুটো পক্ষ জড়িত না, এখানে একটা পক্ষরই দুটো জিনিস, তাই না? তাহলে এটা কি হবে না? লেনদেন হবে না। এটা আমরা শিখেছিলাম যে প্রত্যেকটা লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকতে হবে। হ্যাঁ, দ্বৈত সত্তা যেটাকে বলে, দুটি পক্ষ জড়িত এবং প্রত্যেকটা পক্ষই স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। তাহলেই বোঝা যাবে কি এটা একটা লেনদেন। ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। আমি যেটা প্রথমেই কিন্তু বলেছিলাম যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো হিসাব নিকাশ করার জন্য হিসাব বিজ্ঞানে এই অধ্যায় থেকে আমাদের বেসিকটা শুরু হয়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের সমূহের হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। এখানে এই হিসাবের উপর তুমি নির্ভর করতে পারো যে তোমার হিসাবটা সঠিক হয়েছে এবং এখানে কোনো জালিয়াতি নেই, এখানে কোনো দুর্নীতি চুরি নেই, কিছু নেই। আবার বিজ্ঞানসম্মত, অর্থাৎ এখানে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ দিবে এক পক্ষ নিবে, ভবিষ্যতে কোন পক্ষ দিচ্ছে, এখন কোন পক্ষ নিচ্ছে, মানে বিভিন্ন বিষয়। হ্যাঁ, বিজ্ঞানসম্মত, এখানে প্রমাণ করতে পারবা, ডান পাশ বাম পাশ প্রমাণ করতে পারবা। এবং এটা পূর্ণাঙ্গ পদ্ধতি, এখানে অনেক ডিটেলস আলোচনা করা হয়। হ্যাঁ, সো এবার দেখো ডেবিট ও ক্রেডিট। দেখো, ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহীতা,
যিনি সুবিধা গ্রহণ করে তিনি হচ্ছে ডেবিট, আর ক্রেডিট মানে হচ্ছে সুবিধার দাতা, যে সুবিধা দিবে। খেয়াল করো, আমি জিনিসটা তোমাকে বোঝাই, ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করো, খুবই মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবা, খুবই মনোযোগের সাথে। পূর্বের ক্লাসে আমি কিন্তু অনেক কিছু আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলো তোমরা যারা দেখেছো তারা হয়তো পূর্বের অধ্যায়টা ভালো করে শিখেছো। আর এই অধ্যায়টার কথাও বলি যে তোমরা যদি এই অধ্যায়টা ভালো মতো শেখো তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা হিসাব বিজ্ঞানে। আর যদি অধ্যায়টা মনোযোগী না হও এই অধ্যায়টাতে তাহলে অনেক কিছু মিস করবা। আর পুরো ক্লাসটা দেখবা, পুরো ক্লাসটা দেখবা। তোমরা একটা বিষয় বলে রাখি যে তোমরা যারা এখন আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি, একদম সত্য কথা বলতে 1200 টাকায় এভাবে এত সুবিধা আর কেউ দিবে না, মাত্র 1200 টাকা। এই 1200 টাকার বিনিময়ে তোমার অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনারশিপ মানে ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই, মানে একটা কোর্সের মধ্যে 3টা বই তোমার কমপ্লিট হবে, এবং সেটা হচ্ছে 6 মাসের মধ্যে। কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে তুমি তোমার বই কমপ্লিট করে নিতে পারবা। সো এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো তাহলে অনেক বড় লস খাবা। মনে করো তুমি অন্য একটা কোর্সে ভর্তি হয়েছো, তারপরে তোমার কাছে রিকোয়ার্স থাকবে যদি আমার পড়ানো বোঝো তুমি, তাহলে আমার কোর্সটা ভর্তি হও। মাত্র 1200 টাকা, প্রতি মাসে দিতে হবে না, তুমি একবার দিয়ে ভর্তি হবা, সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। তারপর তুমি সেখানে লিঙ্ক পাবা ক্লাসের, ক্লাস টাইম শুরু হওয়ার সময় তোমাকে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে তুমি ক্লিক করবা, ক্লাসে ঢুকে যাবা। জুম অ্যাপে, জুম অ্যাপে কেমন ক্লাস হয় অনেকে বোঝে না, তো জুম অ্যাপের ক্লাস বুঝতে গেলে এই জুম অ্যাপ লিখে ইউটিউবে সার্চ দাও কীভাবে ক্লাস করতে হয়, দেখবা বিস্তারিত জানতে পারবা জুম অ্যাপে কীভাবে ক্লাস করতে হয়। সো তুমি জুম অ্যাপে ক্লাস করলে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, আমি সাথে তোমাকে জিজ্ঞাসা করতে পারবো। সো এই ধরনের অনেক ফ্যাসিলিটিস এখানে আছে, এই কারণে আমি জুমে ক্লাস করাই, জানি স্টুডেন্টরা সরাসরি প্রশ্ন করতে পারে। অনেক জায়গায় হয় কি কমেন্ট করো, আসলে কমেন্ট করলে কি প্রশ্ন মানে তুমি বুঝবা নাকি কমেন্ট করবা, মানে ক্লাস করা বাদ দিয়ে খালি কমেন্ট করতে হবে সারাদিন, তাই না? এসব বাদ, এগুলো কোনো চিন্তাভাবনাই বাদ। সরাসরি ক্লাস করবা, প্রশ্ন করবা, স্যার এটা কী হবে, এটা কি আমাকে বুঝান, হ্যাঁ সরাসরিভাবে কথা হবে। সো যারা ভর্তি হতে চাও আমাকে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। সোজা হিসাব, মাত্র 1200 টাকা একবারই পেমেন্ট করবা। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা উদ্যোগ, 3টা সাবজেক্ট তোমার আমি কমপ্লিট করে দেবো 6 মাসে। যদি 6 মাস ভালো লাগে তুমি পরে আরও 6 মাসের জন্য ভর্তি হবা, নাহলে হবা না, তাই না? বই 6 মাসে কমপ্লিট হয়ে যাবে, তারপর রিভিশন হয় আর কি। হ্যাঁ, ওকে। দেখো তো ডেবিট ক্রেডিট জিনিসটা বুঝো, সুবিধার গ্রহীতা এবং সুবিধার দাতা। তো দেনাদার থেকে খেয়াল করো, দেনাদার হতে 5000 টাকা প্রাপ্তি। তো আমি আমার দেনাদারের কাছ থেকে 5000 টাকা পাইছি। দেনাদার মানে কি, আমি যার কাছ টাকা পাই তাকে দেনাদার বলা হয়। তো উনি হচ্ছে একজন দেনাদার। তো দেনাদারের কাছ থেকে এই 5000 টাকা আমি পাইছি। কে পাইছে? আমি। আচ্ছা এখন বলো তো এখানে সুবিধা দিচ্ছে কে? এই দেনাদার আমাকে সুবিধা দিচ্ছে না? দেনাদার। তাহলে এই টাকাটা আমি পাচ্ছি, পাওয়ার কারণে আমি তো সুবিধা পাচ্ছি, তাহলে এই জন্য দেনাদার ক্রেডিট হবে। দেনাদার কি হবে? ক্রেডিট হবে। আর আমি হচ্ছে ডেবিট, মানে আমি তো ডেবিট লেখা যাবে না, তো আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি, তো আমি কি পাচ্ছি সেটা, আমি নগদ টাকা পাচ্ছি। আমার হিসেবটা হচ্ছে আমি নগদ টাকা পাচ্ছি। তো আমি নগদ টাকা পাচ্ছি, এই কারণে আমি নগদ টাকা হচ্ছে কি ডেবিট। তাহলে দেখো এখানে সুবিধা দিচ্ছে কে? সুবিধার দাতা হচ্ছে ক্রেডিট। সুবিধাটা দিচ্ছে কে? এই 5000 টাকার সুবিধাটা দিচ্ছে দেনাদার, মানে আমি তার কাছে টাকা পাইতাম। আর সুবিধাটা নিচ্ছে কে? আমি সুবিধাটা নিচ্ছি। তো আমি যেহেতু নিচ্ছি, তো আমি কি সুবিধা নিচ্ছি? নগদ, এই জন্য নগদান হিসাব ডেবিট, নগদ টাকা। এছাড়া আরও অনেক অ্যাঙ্গেল আছে, অনেক সিস্টেম আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। তো এই হচ্ছে হিসাব চক্র। এই জায়গায় ঠিক এখানে লিখে রাখো, এইখানে লিখে রাখো, হ্যাঁ আমি বলে দিই যা, সেগুলো ইনশাল্লাহ কাজে লাগবে। এই হিসাব চক্রের মধ্যে এখানে লিখে রাখো, বোর্ড পরীক্ষায় একটা এমসিকিউ আসবে, এইখান থেকে একটা এমসিকিউ পাবা। বোর্ড পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ পাবা। তো এক নাম্বার কাজ হচ্ছে আমি লেনদেন চিনি কিনা, কোনটা লেনদেন কোনটা লেনদেন না। অনেক ঘটনা ঘটে যায়, তো এই ঘটনাগুলোর মধ্যে লেনদেন কি না। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তোমার ব্যবসায় তুমি যেখানে চাকরি করো, তো তোমার এই মহাজনের মেয়ে মনে করো একটা ছেলেকে পছন্দ করে,
তো তার সাথে চলে গেছে। এখন এই পছন্দ যে করে সেটাও তো একটা ঘটনা, তাই না? এটা একটা ঘটনা না? তো এটা কিন্তু কি লেনদেন হবে? এখানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? হয় নাই, তাহলে এটা লেনদেন না। আবার তোমার মহাজন যে প্রতিষ্ঠানের মালিক যে, তার হাত ভেঙে গেছে, এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। কিন্তু তোমার প্রতিষ্ঠানে 2 বস্তা পণ্য পুড়ে গেছে আগুনে, এটা একটা লেনদেন। মনে করো তুমি ব্যথা পাইছো, এটাও লেনদেন না। তো এরকম অসংখ্য ঘটনা, কোন ঘটনা লেনদেন কোনটা লেনদেন না সেটা আমরা আগে চিনব, যে এই ঘটনা লেনদেন, এই ঘটনা লেনদেন না, তাই না? প্রথম কাহিনী হচ্ছে এটা, আমরা যে কোনো লেনদেনকে চিনব। দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করব। লেনদেন বিশ্লেষণ করব যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয় ব্যয়। হিসাব হচ্ছে 5 প্রকার, নিশ্চয়ই শিখেছো। হিসাব হচ্ছে 5 প্রকার: আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। আমি যদি বলি হিসাব 5 প্রকার, কি কি হিসাব হচ্ছে 5 প্রকার, কি কি সেটা দেখো। 5 প্রকার, প্রথম হচ্ছে আয়, তারপর হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে আয় ব্যয় দায়, সম্পদ, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। কি বললাম? মালিকানা সত্ত্ব। দেখো হিসাব হচ্ছে 5 প্রকার: আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব। তো আমি লেনদেনগুলো বিশ্লেষণ করব, কোনটা কোন হিসাব, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা সম্পদ, সবই আমি দেখব। তারপর সেগুলোকে জাবেদা করব, মানে দুটি পক্ষ আলাদা করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, কিংবা জাবেদাকে বলতে পারো যে হিসাবের প্রাথমিক বই, কাঁচা বই বলতে পারো। হ্যাঁ, তারপর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, একদম চূড়ান্ত বই। খতিয়ানের জন্যই আমরা জাবেদা করে থাকি, নাহলে জাবেদা করতাম না। মূলত খতিয়ান হচ্ছে সব। হ্যাঁ, খতিয়ান খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু পাম দিচ্ছি খতিয়ানকে, সেটা মাথায় রাখবা স্যারে কি বলতেছে। হচ্ছে পরীক্ষার হলে এটা নিয়ে প্রশ্ন হয়, খতিয়ান নিয়ে প্রশ্ন হয়, কোনটা হিসেবে স্থায়ী বই। জাবেদা অস্থায়ী বই, 2 দিন পর নাও লাগতে পারে, কিন্তু খতিয়ান সারা জীবন লাগবে। একটা হিসাবের খতিয়ান সারা জীবন লাগবে, এই জন্য খতিয়ানকে বলা হয় হিসাবের স্থায়ী বই, পাকা বই, চূড়ান্ত বই বলা যায়। সো যত ভালো কিছু সব হচ্ছে খতিয়ান, আর যত খারাপ সব হচ্ছে জাবেদা। যত কম সুবিধা সব জাবেদা, যত বেশি সুবিধা সব খতিয়ান। মাথায় রাখবা এটা। খতিয়ানের মধ্যে থেকে আমরা অনেকগুলো হিসাবে তথ্য পাই একসাথে, কিন্তু জাবেদার মধ্যে আমরা তা পাই না। জাবেদার মধ্যে অনেক কিছু লেখা থাকে, কিন্তু এখানে অ্যাকচুয়াল তথ্যটা পাই না। খতিয়ানের মধ্যে আমরা অনেক কিছু তথ্য পাই একসাথে, তাই না? আচ্ছা, খতিয়ান করার পরে খতিয়ানগুলো আমরা ডেবিটেরটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, অর্থাৎ খতিয়ানের জের। খতিয়ানেরও তো জের ডেবিট ক্রেডিট হয় ফলাফল, তো সেটা দিয়ে আমরা রেওয়ামিল করি। রেওয়ামিল হচ্ছে ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য, যে আমাদের হিসাবটা হয়েছে কিনা যাচাই করার জন্য। রেওয়ামিলটা কি যাচাই ও তদন্ত করে। তাহলে আমি লেনদেন বিশ্লেষণ করব 1 নাম্বার, 2 নাম্বার সেটা কি করব, 1 নাম্বার লেনদেন শনাক্ত করব, 2 নাম্বার হচ্ছে বিশ্লেষণ করব, 3 নাম্বার হচ্ছে জাবেদা করব, 4 নাম্বার হচ্ছে খতিয়ান করব, 5 নাম্বার আমরা রেওয়ামিল করব। খতিয়ান করার পর খতিয়ানকে আমরা যাচাই করব যে ঠিক কিনা ভুল কিনা, মানে ডান পাশ বাম পাশ সমান হয়েছে কিনা, ডেবিট পাশ ক্রেডিট পাশ টাকার পরিমাণ একই রকম হয়েছে কিনা। যদি দেখি সমস্যা হয়েছে কিংবা কোনো ভুল ত্রুটি আছে বা কোনো একটা তথ্য লিখতে ভুলে গেছিলাম, তাহলে সেটার জন্য আমরা কি করব? সমন্বয় দাখিলা করব। সমন্বয়, এই যে জুলাই আন্দোলনে সমন্বয় ছিল না, সমন্বয়ক, তো এরকম সমন্বয় করব আমরা বিভিন্ন লেনদেনে ভুল ত্রুটিগুলো সমন্বয় করব। কারণ এই যে এখানে এসে তো ভুল ধরবো রেওয়ামিলের মাধ্যমে, তারপর এখানে এসে সমন্বয় করব। সমন্বয় করার পরে এই রেওয়ামিলের সমন্বয় মিলে আমরা কার্যপত্র করব। কি করব? কার্যপত্র করব। কার্যপত্র প্রস্তুত করব। এটা ইংলিশ নাম হচ্ছে ওয়ার্কশিট, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট। ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল, আর খতিয়ান হচ্ছে লেজার, আর জাবেদা হচ্ছে জার্নাল। ঠিক আছে, আর ট্রানজ্যাকশন মানে লেনদেন, ট্রানজ্যাকশন অ্যানালাইসিস লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে, আর ট্রানজ্যাকশন আইডেন্টিফিকেশন অর্থাৎ লেনদেন শনাক্তকরণ, অনেক কিছু আছে। তো আর্থিক বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। এখানে আর্থিক বিবরণীর 3টা পার্ট আছে। তো আমরা আর্থিক বিবরণীটা কি, কার্যপত্র করার পরে আমরা, কার্যপত্র হচ্ছে আর্থিক বিবরণী করার একটা খসড়া। যেমন খতিয়ান করার জন্য খতিয়ানের হেল্পার হচ্ছে জাবেদা, এরকম আর্থিক বিবরণীর হেল্পার হচ্ছে কার্যপত্র। কার্যপত্রটা হচ্ছে একটা খসড়া। আমরা যে কোনো কিছু কম্পিউটারে টাইপ করার আগে কিন্তু আমরা কি করি?
সেটা আমরা খাতা কলমে আগে লিখে নেই। বই লেখার আগে একটা বই লিখবো, তো আমি আগে খাতা কলমে লিখে শেষ করি, তারপর সেটা ভুল ত্রুটি সংশোধন করে তারপর কম্পিউটারে নিয়ে যাই, নেওয়ার পর কম্পোজ করি। তো এরকম আর্থিক বিবরণী একটা প্রতিষ্ঠানের সারা বছরের, যেমন তুমি খতিয়ান থেকে 1 মাসের তথ্য বা 1 বছরের তথ্য পাবা, জাবেদা থেকে 1 মাসের তথ্য পাবা, কিন্তু খতিয়ান থেকে এই আর্থিক অবস্থার বিবরণী থেকে তুমি সারা বছরের তথ্য পাবা। তোমার সম্পদের পরিমাণ, তোমার আয়ের পরিমাণ, তোমার ব্যয়ের পরিমাণ, তোমার দায়ের পরিমাণ, কোন খাতে কত টাকা আয় হয়েছে, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, সব কিছু এভরিথিং তুমি পাবা কোথা থেকে? আর্থিক বিবরণী থেকে। তারপর হচ্ছে সমাপনী দাখিলা। আর্থিক বিবরণী করার পরে তারপর তুমি সমাপনী দাখিলা দিবা, অর্থাৎ তুমি হিসাব তো শেষ করবা, তাই না? মুনাফা জাতীয় হিসাবগুলো তো 1 বছরের বেশি যায় না, তো তুমি হিসাব তো শেষ করবা। এই জন্য হিসাব শেষ করার জন্য আমরা এই সমাপনী দাখিলা দিয়ে থাকি। অর্থাৎ মনে করো যে তোমার প্রতিষ্ঠানের ছোট ছোট যে খরচগুলো হয়, সেই খরচগুলোকে আমরা কি করে থাকি, সেই খরচগুলোকে আমরা 1 বছরের বেশি নেই না, 1 বছরের মধ্যে আমরা শেষ করে দিই। তো এখানে এটাই বলতেছে যে হিসাব পরবর্তী সমাপনী দাখিলা, এটাকে বছর শেষে আমি সব ক্লোজ করে দিলাম হিসাব নিকাশ। তারপরটা কি? হিসাব পরবর্তী রেওয়ামিল। তাহলে তুমি একটু মুখস্থ করার চেষ্টা করবে, মুখস্থ করে ফেলবে যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, তারপরে খতিয়ান, খতিয়ানের পর হচ্ছে সেটা দিয়ে আমরা রেওয়ামিল করি, রেওয়ামিলের পর সেটাকে আমরা হচ্ছে সমন্বয় করি, সমন্বয়ের পর আমরা কার্যপত্র করি, কার্যপত্র থেকে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী থেকে সমাপনী দাখিলা, সমাপনী থেকে হিসাব পরবর্তী রেওয়ামিল। 10 নাম্বার, মানে 10 নাম্বারটা আর কি, টোটাল 10টা। তো এখন তোমার কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে হচ্ছে হিসাব চক্রের 4 নাম্বার ধাপ কোনটা, 5 নাম্বার ধাপ কোনটা, এমন প্রশ্নও কিন্তু আসে। কারণ এখানে সিকুয়েন্স অনুযায়ী তোমাকে পড়তে হবে, ধারা মানে এলোমেলো করা যাবে না। 1 নাম্বার যা 1 নাম্বারে, 2 নাম্বার 3 নাম্বারে ভাবে পড়তে হবে। আচ্ছা, সমাপনী দাখিলার পূর্ববর্তী পার্ট কি, পূর্বের কাজ কি? আর্থিক বিবরণী। সমাপনী দাখিলার পরবর্তী কাজ কি? হিসাব পরবর্তী রেওয়ামিল। কার্যপত্রের আগের কাজ কি? কার্যপত্রের আগের কাজ হচ্ছে সমন্বয়। খতিয়ানের আগের কাজ কি? জাবেদা। তোমাকে প্রত্যেকটা পার্টে এভাবে মুখস্থ করতে হবে, তাহলে এমসিকিউ এখান থেকে একটা পারবা। সো এই 10টা থেকে একটা এমসিকিউ বোর্ড পরীক্ষা লিখে রাখো। হ্যাঁ, যদি না আসে তা আমার ফোন দিও, আমি দিয়ে দেবো নাম্বার। হ্যাঁ, আমি দিয়ে দেবো। ওকে, তো এবার দেখো আমাদের এখানে যেটা লেখা ছিল কি, যে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। আসলে মূলত দুতরফা দাখিলা পদ্ধতির যে একটা বই আছে, বইটার নাম হচ্ছে কি জানো? তোমরা প্রথম অধ্যায়ে শিখেছিলে সুম্মাডি অ্যারিথমেটিয়া, জিওমেট্রিকে, প্রপোর্শনিয়েট, প্রপোর্শনালিটা। এটা হচ্ছে 1494 সালে ইতালিতে উনি আর কি বইটা লিখেছিল লুকা প্যাসিওলি, ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুরূপে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি, হিসাবের একটা পদ্ধতি। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে। তো তুমি এখান থেকে শুরু করে একবারে সঠিক ও সুচারুরূপে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত, এটা তুমি লিখে দিবে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? যে ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে হিসাব সমূহ সুন্দর সুচারুরূপে নির্ভুলভাবে করার জন্য একটা হিসাবের পদ্ধতি, আর্থিক ঘটনাবলীকে সঠিক ও সুচারুরূপে লিপিবদ্ধ করার জন্য একটা পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি নামে বলা হয়, তাই না? আসলে দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু একটা বইয়ের নাম, একটা বইয়ের হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম, ওই বইটা ওই মানে বইয়ের আর কি এই সম্পর্কে ধারণা দেন। বইয়ের নামটি ছিল সুম্মাডি অ্যারিথমেটিয়া, জিওমেট্রিকা, প্রপোর্শনিয়েট, প্রপোর্শনালিটা। ওই বইয়ের মধ্যে এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে ধারণা দেন, একটা বইয়ের নাম না, সরি এটা। ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, আবার সেই কথাটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ, বহুপতিতে আসবে, বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। এবার লিখে রাখো, এই এমসিকিউটা আসবে। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে। মানে দ্বৈত সত্তা মানে সত্তায় মানে কি? দুইজন মালিক, দুইজন পক্ষ, দুটো প্রতিষ্ঠান, এর দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেনদেনে 2 বা ততোধিক হিসাব খাত থাকে। প্রত্যেকটা লেনদেনে কয়টা হিসাব খাত থাকে? 2টা বা তার চেয়ে বেশি। মনে রাখবা, 2টা বা তার চেয়ে বেশি।
এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা। একটি হলো ডেবিট এবং অপরটি ক্রেডিট। দুটি পক্ষ থাকবেই কমপক্ষে, যে দুটি পক্ষ থাকবে একটা ডেবিট একটা ক্রেডিট। তো অনেক সময় এমন হয় একটা ডেবিট দুটো ক্রেডিট, অনেক সময় এমন হয় দুটো ডেবিট একটা ক্রেডিট, দুটো ডেবিট দুটো ক্রেডিটও হয় একটা লেনদেনের মধ্যে। এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখতে হবে। মানে তুমি ডেবিটে যে টাকা লিখবা ক্রেডিটে সেটাই লিখতে হবে। মনে করো তুমি ডেবিটে লিখেছো 5,000 টাকা, তাহলে ক্রেডিটও 5,000 হতে হবে। ডেবিটে 10,000 লিখলে ক্রেডিটও 10,000 হতে হবে। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। ওকে, তো এখানে অনেক উদাহরণ হ্যান দেওয়া আছে। তো এগুলো তুমি চাইলে একা একা পড়তে পারো, না চাইলেও না পড়তে পারো। তো তুমি একজন কর্মচারীকে বেতন দিছো 5,000 টাকা। তো তুমি একজন কর্মচারীকে বেতন দিছো 5,000 টাকা, ব্যাপারটা বোঝার ট্রাই করো। বেতন দিয়েছো, এই বেতন হচ্ছে একটা ব্যয়। বেতন কি একটা ব্যয়। তো ব্যয় এখানে বাড়বে না কমবে? বাড়বে। তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় যত বাড়বে তত ডেবিট হবে, তাহলে বেতন হিসাব ডেবিট। আর তুমি তাকে কি দিচ্ছ? নগদ টাকা দিচ্ছ। তো তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে না? আমি নগদ টাকা দিচ্ছি, তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে আমার নগদ টাকার পরিমাণ কমে যাবে। আর নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, তো অর্থাৎ সম্পদ কিন্তু কমে যাবে এখানে। সো এই নগদ টাকা নামক সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। এখন দেখো, তো সে যে সুবিধাটা পাচ্ছে সে বেতন পাচ্ছে। মানে আমি একজন ব্যক্তি, আমি প্রতিষ্ঠান একজন ব্যক্তি, আর যাকে আমি বেতন দিচ্ছি সে একজন ব্যক্তি ধরে রাখো। তো দুজন ব্যক্তির মধ্যে দুজন সত্তা, দুজন ব্যক্তি দুজন সত্তা। তো যাকে বেতন দিচ্ছি সে সুবিধা পাচ্ছে কি না? সুবিধা পাচ্ছে। তো আমি শিখেছিলাম না, যে সুবিধা পায় সে হচ্ছে ডেবিট, আর যে সুবিধা দেয় সে ক্রেডিট। তো এখানে সুবিধা দিচ্ছে কি? দিচ্ছে হচ্ছে নগদ টাকা, এটা একটা সুবিধা দিচ্ছে। সো নগদ টাকা সুবিধা দেওয়ার কারণে সুবিধা যে দেয় সে ক্রেডিট, আর যে পায় সে ডেবিট হয়ে গেল। তারপর দেখো নেক্সট কি লেখা আছে, যেহেতু বেতন ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয় সেহেতু ব্যয় বৃদ্ধি পায়, বেতন হিসাব ডেবিট 5,000 টাকা। আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসা হতে চলে যাবে, সো নগদান হিসাব ক্রেডিট। সম্পদ হ্রাস, সো নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে লেনদেনটির জন্য যে বেতন হিসেবে যে পরিমাণ ডেবিট হয়েছে আবার ক্রেডিট হয়েছে কিন্তু নগদান হিসেবে সেই টাকা 5,000 টাকাই হবে। তো দুতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞানের সবচেয়ে, আবার সেইটা আসছে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ। আরেকটা নতুন বাড়ছে, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, স্বয়ংসম্পূর্ণ, পূর্ণাঙ্গ হিসাব রক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। কী করা হয়? দ্বৈত সত্তায়, দুটি ভাগে। একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং অপর হিসাব খাতকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট। মানে আমি ওই যে নগদ টাকা দিলাম, তো আমার নগদ টাকা চলে যাবে, অর্থাৎ আমি সুবিধা দিয়েছি, তাহলে আমি ক্রেডিট, অর্থাৎ নগদান ক্রেডিট, আমার নগদ টাকা চলে যাচ্ছে। আর যারে দিচ্ছি যে সুবিধা পাচ্ছে সে কি পাচ্ছে? বেতন। এজন্য তার বেতন হিসাবে সে সুবিধা পাইছে, এজন্য সে হচ্ছে ডেবিট। যে পাবে সুবিধা সে ডেবিট, ক্লিয়ার। আর যে দিবে সে ক্রেডিট। তারপর দ্বৈত সত্তা কত? দুটি পক্ষ কমপক্ষে থাকতে হবে। আমি বললাম না দুটি পক্ষ থাকতে হবে। আমি আমার ডান হাতের টাকা, এই মার্কারটা ডান হাতেরটা বাম হাতে রাখছি, ভাই এটাও আমার হাত এটাও আমার হাত, তো আমার কি এখানে আর্থিক অবস্থা পরিবর্তন হবে? হবে না। কিন্তু এইটা তোমার হাত হইতো আর এটা আমার হাত হইতো, তাহলে আমি যদি এই কলমটা তোমাকে দিয়ে দিতাম তাহলে তোমার হাত, তোমার হাত, তুমি একজন মালিক, তোমার হাত বাড়বে, আর আমার হাতে কমবে, তোমার হাতে বাড়বে আমার হাতে কমবে। তাহলে দুটি পক্ষ থাকতে হবে। এই যে দ্বৈত সত্তায় দুটি পক্ষ, প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাতসমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। ভালো কথা বলছে। দাতা ও গ্রহীতা, মানে একজন সুবিধা দিবে একজন সুবিধা নিবে, দাতা গ্রহীতা। যে সুবিধা দিবে সে হচ্ছে দাতা, যে সুবিধা গ্রহণ করবে সে হচ্ছে গ্রহীতা। ডেবিট ক্রেডিট, এক পক্ষ ডেবিট অন্য পক্ষ ক্রেডিট। যে সুবিধা নিবে সে হচ্ছে ডেবিট, আর যে সুবিধা দিবে সে হচ্ছে ক্রেডিট। তো মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বেশি তুমি ভালোবাসো, তো তুমি সুবিধা দিচ্ছ, তার মানে
তুমি হচ্ছে ডেবিট, আর তোমার গার্লফ্রেন্ড হচ্ছে ডেবিট, আর তুমি সুবিধা দিচ্ছ, তুমি হচ্ছে ক্রেডিট। আবার তোমাকে সে ভালোবাসে, তাহলে সে হচ্ছে কি, সে সুবিধা দিচ্ছে, তাহলে সে ক্রেডিট আর তুমি হচ্ছে ডেবিট। তো যে সুবিধা পাবে, তার মানে ভালোবাসাটা কে পাচ্ছে, তুমি নাকি সে? তুমি যদি পাও তাহলে তুমি হচ্ছে ডেবিট আর সে হচ্ছে ক্রেডিট। আবার সে যদি পায় তাহলে সে হচ্ছে ডেবিট আর তুমি হচ্ছে ক্রেডিট। এরকম কিন্তু ফেসবুকে অনেক সময় অনেক পোস্ট দেখা যায় যে হচ্ছে রহিম সালমাকে খুব ভালোবাসে, তো এখানে ডেবিটকে ক্রেডিটকে, রহিম সালমাকে ভালোবাসে, সো রহিম যেহেতু সুবিধা দিচ্ছে, রহিম হচ্ছে ক্রেডিট, আর সালমা যেহেতু সুবিধা পাচ্ছে, ভালোবাসা নামক সুবিধা পাচ্ছে, সো সালমা হচ্ছে ডেবিট। যে সুবিধা পায় সে ডেবিট, আর যে সুবিধা দেয় সে হচ্ছে ক্রেডিট, রাইট? ওকে, সমান অঙ্কের আদান প্রদান। এখন কথা হচ্ছে আমি 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 যে তাকে যে পরিমাণ টাকা দিব, সে কিন্তু সেই পরিমাণ টাকা পাবে। সো দুজনের টাকার পরিমাণ একই রকম হতে হবে। আমি কম দিলাম, সে বেশি দিল, তাহলে তো হইল না, তাই না? ওকে, মাথায় রাখবে এটা। সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট টাকা একই রকম হবে। সামগ্রিক ফলাফল মানে ওই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ডেবিটের টাকা ক্রেডিটের টাকা একই রকম কিনা। যদি একই রকম হয় তাহলে ঠিক, না হলে ঠিক না। তারপর দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা আছে, যেমন পরিপূর্ণ, ওই যে সেই কথাটা আবার লিখছে, আল্লাহ মাফ করো, পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলবা, এটা কিন্তু এমসিকিউ আসে। পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায় দুতরফা দাখিলা পদ্ধতি, কারণ এখানে দুটো পার্টি সমান, ডেবিট ক্রেডিট। আচ্ছা দেখো, তোমার দুই ভাই, তো তোমার বাবা মা যদি তোমার দুই ভাইকে সমান চোখেই দেখে সবসময়, তো ঝগড়া ঝামেলা হবে না, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। কিন্তু একজনকে একটু ভালোবাসলে আরেকজনকে একটু কম ভালোবাসলে দুজনকে কিন্তু ক্যাচার লাগবে, আবার ওরা একটু কম ভালোবাসলে আজকে এর একটু বেশি ভালোবাসলে গ্যাঞ্জাম কিন্তু লাগিয়ে থাকবে, তাই না? তো এখানেও তাই, ঠিক আছে। লাভ লোকসান নিরূপণ করা যায় খুব সহজেই দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ ডেবিট ক্রেডিট মিলে কিনা, ওই যে রেওয়া মিল আমরা করি, ডেবিট ক্রেডিট মিলে কিনা। আর্থিক অবস্থার নিরূপণ, তো আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিতে, হ্যাঁ, আমরা কিন্তু তারিখ অনুযায়ী লিখে থাকি সব কিছু। তো এতে করে হয় কি, একটা নির্দিষ্ট সময় পরে প্রতিষ্ঠানের লাভ লস সব কিছু আমরা বুঝতে পারি। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে আমরা বুঝতে পারি। তো ভুল ত্রুটি, জালিয়াতি, উদ্ঘাটন ও প্রতিরোধ, তো আমরা খুব সহজে ভুল ত্রুটি ধরতে পারি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, ব্যয় নিয়ন্ত্রণ করা যায় পদ্ধতিতে, যে কোনো ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, খুব বেশি ব্যয় হয় না। মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, মোট কত টাকা পাবো, মোট কত টাকা দিব, সব কিছু আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে বের করতে পারি খুব সহজে। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় মোট পাওনা দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মোট পাওনা মানে কি, আমার কাছে কত টাকা পাবো, আমি কত টাকা পাবো, আর দেনা মানে সে আমার কাছে কত টাকা পাবে। মনে রাখবা, পাওনা মানে হচ্ছে দেনাদার, সোনাস্থানেরা, এটা কিন্তু ভুল করবা ময়নারা। পাওনা মানে কি, দেনাদার, আর দেনা মানে হচ্ছে পাওনাদার, দেনা মানে পাওনাদার, দেনা মানে পাওনাদার, মাথায় রাখবা, দেনা মানে পাওনাদার, আর পাওনা মানে দেনাদার, মাথায় রাখবে এটা। এটা হচ্ছে সম্পদ, মানে এটা সম্পদ, আর এটা দায়। সো এবার দেখো, সঠিক কর নির্ধারণ, সরকারকে কর দিতে হয়, শুল্ক দিতে হয়, তারপর আয়ের উপর ইনকাম ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এই যে আয়কর, ভ্যাট এগুলো দিতে হয় না, দিতে হয়। তো এগুলো দিতে হয় আমরা মূলত এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাব নিকাশ করে, আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করে, তারপর নিট লাভের উপরে, তারপরে হচ্ছে এইভাবে আমরা কর দিয়ে থাকি। সহজ প্রয়োগ, দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট করে বিশ্লেষণ করা হয়। কোন উপায়ে? বিজ্ঞানসম্মত উপায়ে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় মনু? ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করা হয়? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, মাথায় রাখবা এটা, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। সর্বজনীন স্বীকৃতি, এটা সর্বজনীন স্বীকৃত একটা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে, হ্যাঁ, তাহলে কি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য, আরেকটা তথ্য আসলো, নির্ভরযোগ্য। টোটাল আমরা 5টা পাইছি। হ্যাঁ, এই পদ্ধতি সম্পর্কে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম কি? দেখো, আমি বলেছিলাম না পূর্বে যে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা, সত্য। পূর্বেই বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয়, এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। তাহলে হিসাব সমীকরণের ভিত্তি কি? হিসাব সমীকরণের ভিত্তি কি? মোট ডেবিট ও ক্রেডিটের অঙ্ক সমান হয়, এটা হিসাব সমীকরণের ভিত্তি। ডেবিট ও ক্রেডিট পাশের টাকা সমান হবে। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো সম্পদ, দায়, মালিকানা, সত্য। হিসাব সমীকরণের মূল উপাদান, যদি বলা মূল উপাদান, তাহলে কি?
সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর শুধু বলা হিসাব সমীকরণের উপাদানগুলো কী কী, তাহলে অনেক কিছু হয়, তাই না? আচ্ছা, আর মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 4টা জিনিস পাই। মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। মূলধন, উত্তোলন, আয়, ব্যয় এগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়, মাথায় রেখো। অতএব বলা যায় আমরা ব্যবসায়ে প্রধানত 5 ধরনের হিসাব দেখতে পাই। তাহলে হিসাব কয় প্রকার? 5 প্রকার। সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, বা আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব, এটা বলতে পারো। মালিকানা সত্ত্ব বা মূলধন, মূলধন বা মালিকানা সত্ত্ব একই কথা। ওকে, এখন কথা হচ্ছে একটু পার্থক্য আছে, আবার একদম একই রকম না। তো যেটা বলতেছিলাম, এর আগে সনাতন পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার ছিল। সম্পত্তিবাচক, ব্যয়বাচক, নামবাচক, অনেক কিছু ছিল। তো সেটা আমরা আর কি এখন আমরা পাই নাই। আমি আমার পড়াশোনার লাইফে এগুলো পাই না। আমরা পাইছি সম্পদ, আয়, ব্যয়, দায়, এগুলোই পাইছি, মূলধন। তো সম্পদ, লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। শোনো, একটা লেনদেনের ফলে সম্পদ বাড়তেও পারে আবার কমতেও পারে। তো যদি সম্পদ কমে তাহলে ক্রেডিট হবে, আর সম্পদ যদি বাড়ে ডেবিট হবে। তুমি তো প্রতিষ্ঠানে বুঝবা না একটা ঘটনা ঘটলে সম্পদ বাড়লো না কমলো। আরে পাগল, তুমি একটা আসবাবপত্র কিনছো, তো তোমার আসবাবপত্র কি বাড়বে না? প্রতিষ্ঠানে আসবাবপত্র একটা সম্পদ না, সম্পদ বাড়বে না? এছাড়া আসবাবপত্র কোন ধরনের সম্পদ? কেন সম্পদ হবে? কেন খেয়ে কাম নাই, সম্পদ হবে কি জন্য? আসলে আসবাবপত্র হচ্ছে এমন একটা জিনিস, এই আসবাবপত্র তোমার ভবিষ্যতে সুবিধা দেবে। তুমি দোকানে ওই আসবাবপত্র ব্যবহার করে ইনকাম করবা। আর ওই যে কথায় আছে না, যে তোমাকে সুবিধা দেবে সেই হচ্ছে কি? সম্পদ। যে তোমাকে সুবিধা দেবে সে কি? সম্পদ। তাহলে আসবাবপত্র একটা সম্পদ না? তোমার কাছে 10 লাখ টাকা আছে নগদ, এও তো তোমার সম্পদ। কারণ এই 10 লাখ টাকা তুমি ব্যাংকে রাখো আর ব্যবসা করো, তোমার কি সুবিধা দেবে না? দেবে। তাহলে এটাও একটা কি? সম্পদ। তাইলে এই সম্পদ যত বাড়বে তত ডেবিট, আর কমলে ক্রেডিট হয়। তারপর কমলে বা হ্রাস পেলে, কমলে বা হ্রাস, একজন কমেন্ট করেছিল মনে আছে। হ্রাস মানে কি? হ্রাস মানে কমা, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, হ্রাস, বৃদ্ধি। দায়, দায় যত বাড়বে তত ক্রেডিট, আর যত কমবে তত ডেবিট। দায় যত বাড়বে তত ক্রেডিট, কমলে ডেবিট, মাথায় রেখো। সম্পদের বিপরীত কিন্তু। তারপর আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কী হবে? যত বাড়বে তত ক্রেডিট, যত কমবে তত ডেবিট, যত কমবে তত ডেবিট, যত বাড়বে তত ক্রেডিট। রেভিনিউ বা আয়, আয় যত বাড়বে তত ক্রেডিট, যত কমবে তত ডেবিট, আয়, আয়ের কথা বলছি। তারপর সেমভাবে লিখে রাখো ব্যয়, ব্যয় যত বাড়বে তত ডেবিট, যত কমবে তত ক্রেডিট, ব্যয়। তাহলে আমরা সব মিলিয়ে কিছু জিনিস পেলাম যে আয়, ব্যয়, দায়, সম্পদের মধ্যে। তো এখানে দুটো জিনিস মাথায় রেখো, দুটো জিনিস, ব্যয় এবং সম্পদ। ব্যয় এবং সম্পদ, এই দুইটা জিনিস যদি বাড়ে তাহলে ডেবিট, আর কমলে ক্রেডিট, এই দুটো জিনিস। আর বাকি যে 3টা ছিল, আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা যত বাড়ে তত ক্রেডিট, যত বাড়ে তত ক্রেডিট, আর যত কমে তত ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো এবার দেখো, এখানে আছে লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। তো তুমি এটা একটু মিলাই নিও, বা তুমি তোমার বইয়ের মধ্যে দেখো আমি কি বলে দিচ্ছি। জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসায় শুরু করে। তো জনাব হাসান প্রতিষ্ঠানে কি আনছে? নগদ টাকা আনছে। কি হিসেবে আনছে? মূলধন হিসেবে আনছে। প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না কমবে? নগদ টাকা বাড়বে। নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, আর আমি শিখেছিলাম সম্পদ বাড়লে ডেবিট হয়। অন্যদিকে মূলধন স্বরূপ আনতেছে, তাহলে তার মূলধন বাড়বে, আর মূলধন বাড়লে ক্রেডিট হয়। মূলধন বাড়লে ক্রেডিট হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়, মূলধন বাড়লে ক্রেডিট হয়। তাহলে এখানে আমরা বলবো কি? জনাব হাসান নগদ 50,000 টাকা নেয়, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি, তাই ডেবিট। মূলধন আনার কারণে মূলধন হিসাব ক্রেডিট, কারণ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তুমি অফিসের জন্য আসবাবপত্র কিনছো, এই আসবাবপত্র প্রতিষ্ঠানে ব্যবহার করে তুমি উপার্জন করবা, তাহলে এটা কি? একটা সম্পদ, ভবিষ্যতে ও তোমাকে সুবিধা দেবে। তাহলে এই আসবাবপত্র নামক সম্পদটা প্রতিষ্ঠানে বাড়বে, আর সম্পদ বাড়লে ডেবিট হয়। আর তুমি কিভাবে কিনতেছো? নগদ টাকা দিয়ে। তো নগদ টাকাও তো একটা সম্পদ, তো নগদ টাকা সম্পদ কমে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। তারপর দেখো কর্মচারীদের বেতন প্রদান 6,000 টাকা, কর্মচারীদের বেতন। তো এখানে আমি দিচ্ছি কি? বেতন। আর বেতন যে দিচ্ছি কিসের মাধ্যমে? নগদ টাকার মাধ্যমে। নগদ কথাটা সব জায়গায় জড়িত থাকবে, মূল একটা জিনিস থাকবে আর নগদটা জড়িত থাকবে, নগদ না থাকলে বাকি। তো বেতন দিছি, বেতন হচ্ছে একটা ব্যয়। বেতন কি একটা ব্যয়? বেতন, বিমা, ভাড়া, কমিশন, বাট্টা, এগুলো আমি লিখে দিই সবসময় বইয়ের মধ্যে। সো এগুলো কি? এক একটা ব্যয়। আর ব্যয় যত বাড়বে তত ডেবিট, কারণ আমি যত বেতন দিব ততই তো আমার ব্যয় বাড়বে।
বেতন না দিলে ব্যয় বাড়বে, বাড়বে না। তাহলে বেতন হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা কমে যাবে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে তো ক্রেডিট হবেই। পণ্য ক্রয়, আচ্ছা তুমি পণ্য ক্রয় করছো, এখন বলো তো পণ্য ক্রয় করলে কি হবে? প্রথমত তুমি ক্রয় করছো, কী জন্য ক্রয় করছো? ব্যবসার জন্য, বিক্রি করার জন্য ক্রয় করছো। তুমি কি ব্যবহারের জন্য কিনছো? না। তো বিক্রির জন্য যেটা ক্রয় করা হয় সেটা পণ্য, আর এই পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়। আর আমি পণ্যটা ক্রয় করেছি নগদে না বাকিতে? নিশ্চয়ই নগদে। নগদ টাকাই তো তাকে দিতে হবে, তাই না? নগদ সবার সাথে জড়িত, না হলে বকেয়া হইতো। সোজা হিসাব ভাই। তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে কেন? ঘটনা হচ্ছে নগদ টাকা দিয়ে ক্রয় করতেছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, আর নগদ টাকা যত চলে যাবে তত আমার সম্পদ কমে যাবে, আর সম্পদ যত কমে যাবে তত ক্রেডিট হবে। আর আমি ক্রয় করেছি, ক্রয় হচ্ছে একটা ব্যয়, আমি যত ক্রয় করব তত আমার ব্যয় বাড়বে, আর ব্যয় যত বাড়বে তত ডেবিট হবে। জাস্ট এটাই। ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। খেয়াল করো, এখানে ব্যাংকে জমা দিছি আমি, তাহলে ব্যাংকে টাকা বাড়বে, ব্যাংকে টাকা বাড়বে, রাইট? আর আমার নগদ টাকা কমবে। এখন বলো, ব্যাংকও তো আমার একটা সম্পদ প্রতিষ্ঠানের, তো ব্যাংকে আমি টাকা যত জমা দেব আমার কাছ থেকে টাকা চলে যাবে, নগদ টাকা, এই সম্পদটা কমে যাবে। আর ওই যে নগদ টাকা যখন আমি ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক নামক সম্পদটা বৃদ্ধি পাবে। তো ব্যাংক নামক সম্পদ যত বাড়বে তত ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা যত কমে যাবে, নগদ টাকা নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, তো নগদান হিসাব ক্রেডিট। আর ব্যাংকের টাকা বাড়বে, ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়। নগদ একটা সম্পদ, কিন্তু নগদ কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। দেখো, তারপর পণ্য বিক্রয়। ভাই তুমি বিক্রয় করেছো, তোমার আয় হয়েছে, তুমি যত বিক্রি করবে তত তোমার আয় হবে, তুমি যত বিক্রি করবে তত তোমার কি হবে? আয় হবে। আচ্ছা তুমি বিক্রি করেছো কি এমনি এমনি মুখে মুখে? না, তুমি নগদ টাকা পাবা। তুমি কি পাবা? নগদ টাকা পাবা। আচ্ছা তাহলে তোমার আর্থিক অবস্থায় কি পরিবর্তন হচ্ছে বলো তো? প্রথম কথা হচ্ছে তুমি নগদ টাকাটা পাচ্ছ, এটা তোমার জন্য একটা সম্পদ। তো তোমার নগদ টাকা নামক এই সম্পদটা বাড়বে না কমবে বলো তো? নগদ টাকা নামক সম্পদটা বাড়বে। আমি যত পণ্য বিক্রি করব তত আমার কাছে টাকা আসবে, আর আমার নগদ টাকার পরিমাণ বাড়তে থাকবে। আর নগদ টাকা নামের এই জিনিসটা হচ্ছে একটা সম্পদ, আর এই সম্পদটা ডেবিট। ওই যে নগদ টাকা সারা জীবন আমাকে সুবিধা দেবে, এই জন্য ও সম্পদ। আচ্ছা এরপরে দেখো, আমি যত বিক্রি করব ততই আমার কি হবে? আয় হবে। আমার কাজই তো বিক্রি করা সারাদিন, আর বিক্রি করলেই তো আমার আয় হবে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় একটা আয়, আর আয় যত বাড়ে তত কি হয়? ক্রেডিট হয়। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। খেয়াল করো, বিজ্ঞাপন দিছি আমি, বিজ্ঞাপন কি দিছি? বিজ্ঞাপন কিভাবে? চেকের মাধ্যমে। তো টাকাটা আমি বিজ্ঞাপন দিছি না, তো বিজ্ঞাপন কি একটা ব্যয়? ভাড়া, বেতন, বিজ্ঞাপন, হ্যাঁ, বিমা সেলামি, তারপরে হচ্ছে তোমার বাট্টা, কমিশন, এগুলো সব এক একটা ব্যয়। এগুলো তুমি যত দিবা তত তোমার বাড়বে, তুমি বিজ্ঞাপন যত দিবা তত তোমার ব্যয় বাড়বে, বিজ্ঞাপন নামক। তো এই জন্য আমরা বিজ্ঞাপন হিসাব ডেবিট লিখে থাকি, কারণ বিজ্ঞাপন কি একটা ব্যয়, আর ব্যয় বাড়লে ডেবিট হয়। তারপর চেকে প্রদান করছি, টাকাটা কোথা থেকে যাবে? আমার পকেট থেকে যাবে? প্রতিষ্ঠান থেকে যাবে? যাবে না, আমার প্রতিষ্ঠানের যে ব্যাংক আছে না, ওই ব্যাংক থেকে টাকা চলে যাবে। তাহলে ব্যাংকের টাকা চলে গেলে ব্যাংকের টাকা কমে যাবে, আর ব্যাংক হচ্ছে আমার জন্য একটা সম্পদ, সম্পদ কমে যাবে। সো ব্যাংক নাম্বার সম্পদ কমে যাবে, এই জন্য এখানে আমি লিখব ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল 8 তারিখের ডাট নাম্বারটা দেখো, কমিশন পাইছো, তো কমিশন পাওয়া গেছে, তো কমিশন পাইলে কি হয় বলো তো? আমি কমিশন পাইছি, আমার কাছে টাকা বাড়বে। সে কমিশন কি আমাকে মুখে মুখে দিছে? আমরা ছোটোকালে খেলতাম না এমন করে, ভাত তরকারি রান্না করে ধুলাবালি একসাথে করে মুখ এমন করে খেলতাম? তো এগুলো কি ওই রকম কিছু মুখে মুখে হিসাব হয়? না, এগুলো তো হিসাব হয় কীভাবে? তুমি কমিশন পাচ্ছ, তাহলে তোমার কাছে নগদ টাকা চলে আসবে, প্রতিষ্ঠানে নগদ টাকা চলে আসবে তোমার প্রতিষ্ঠানে, আর নগদ টাকা তোমার প্রতিষ্ঠানে যত আসবে তত বাড়বে, আর নগদ টাকা নামক সম্পদ বাড়লে ডেবিট হয়। সো নগদান হিসাব ডেবিট। আবার চিন্তা করো, তুমি কি পাচ্ছ? কমিশন পাচ্ছ, এটা তুমি নিয়মিত পাবা, প্রতিনিয়ত তুমি কাজ করে দিবা, কমিশন পাবা, এটা তোমার জন্য একটা আয়। কমিশন প্রাপ্তি কিন্তু আয়। তো আয় বাড়বে না কমবে বলো তো? আমি যত কমিশন পাবো তত আমার আয় হবে, তাহলে আয় বাড়লে ক্রেডিট হয়। তো এখানে লিখবো কি? কমিশন হিসাব, নগদান হিসাব, কমিশন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেছে, সুদটা তো আমি প্রতি মাসেই পাবো তার থেকে, কারণ তার কাছে আমি টাকা রাখছি।
তার কাছে আমি টাকা রাখছি ব্যাংকের কাছে, তো ব্যাংক আমাকে কি দিবে? সুদ দিবে, ব্যাংক জমার সুদ। এই সুদ আমি যত পাবো তত আমার আয় বাড়বে, আর আয় হলে ক্রেডিট হয়। তাহলে ব্যাংক সুদ, ব্যাংক জমার সুদ লিখতে হয় ব্যাংক জমার সুদ ক্রেডিট। আচ্ছা বলো তো আমি কি পাইছি? টাকা পাইছি না এই 1200 টাকায়, তো আমি নগদ টাকা পাইছি, নগদান হিসাব। এটা আরেকভাবে লেখা যায়, ব্যাংক হিসাবও লেখা যায় নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। ওকে, তারপর ধারে পণ্য বিক্রয়। তুমি ধারে পণ্য বিক্রি করছো, বিক্রয় করছো, বিক্রয় কি একটা আয়? বিক্রয় কি একটা আয়? তুমি যত বিক্রি করবে তত তোমার আয় হবে। টাকা কিন্তু তুমি পাচ্ছ না, কারণ ধারে বলে দিছে। তো ধারে মানে কি? ধারে মানে হচ্ছে দেনাদার। তুমি যত বাকিতে বিক্রি করবা, মাথায় রাখবা এখানে বইয়ের এই পাশে লিখে রাখো বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক আর ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। তো আমি ধারে পণ্য বিক্রয় করছি, তো আমি তো টাকা পাচ্ছি না, আমার শুধু দেনাদার বাড়তেছে। আর আমি কি কাজ করতেছি? বিক্রয় করতেছি, এটা আমার আয়। আয় বাড়তেছে প্রচুর পরিমাণে, যত বিক্রি করবো তত আয় বাড়বে। এই জন্য আমি লিখবো কি? বিক্রয় হিসাব। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আয় বাড়লে ক্রেডিট, আর দেনাদার নামক সম্পদ বাড়লে ডেবিট। দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, যন্ত্রপাতিগুলো সবই সম্পদ। তারপর দেখো ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। তো আমি একজন ব্যক্তিকে আমি কাজ করাইছি, তাকে আমি ভাড়া দিছি, তো ভাড়া তো প্রতি মাসে দিতে হবে। তো ভাড়া কি একটা ব্যয়? ভাড়া একটা ব্যয়, এই জন্য ভাড়া হিসাব ডেবিট। কারণ ভাড়া যত আমি দেবো তত আমার ব্যয় বাড়বে। অন্যদিকে আমি চেক দিছি, চেক আমি নগদ টাকা কিন্তু দেই নাই, চেক দিছি। তো চেক দিলে আমার ব্যাংকে টাকা রাখবে উনি, আমার ব্যাংক থেকে তুলে নিবে। তো ব্যাংক একটা সম্পদ, তো ব্যাংক নামক সম্পদ কমে যাবে। উনি যত আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে তত আমার সম্পদটা কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তুমি ব্যবসা থেকে প্রতিষ্ঠানে টাকা নিয়ে এসো, তাহলে তোমার প্রতিষ্ঠানে টাকা, নগদ টাকা বাড়বে। তো নগদ টাকা নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে। অন্যদিকে আমার ব্যাংক তো একটা সম্পদ ছিল, সেই সম্পদ কি আর থাকবে না, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংকের টাকা কম, একটা সম্পদ বাড়তেছে, একটা সম্পদ কমতেছে। তো এখানে সব কিছু দেখো সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, সব কিছু সুন্দর করে দেওয়া আছে। সো এভাবে আর কি আমাদেরকে এগুলো শিখতে হবে, এগুলো শিখতে হবে। হ্যাঁ, ওই যে ব্যাংকের হিসাবটা মনে রাখো, ওখানে নগদান হিসেবে লেখা যায়, ব্যাংক হিসেবে লেখা যায়। আমাকে যে সুদটা দেবে উনি, তো ওই সুদটা এখানে ধরা হয়েছে যে আমার ব্যাংকে দিয়ে দেবে, ঠিক আছে। তো ব্যাংকে যখন দিবে তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হয়, মানে সুদ একটা আয়। তো এখানে তুমি লিখবা ব্যাংক সুদ মঞ্জুর করায় ব্যাংকে ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক ডেবিট। অন্যদিকে সুদ নামক আয় বৃদ্ধি পেয়েছে, তাই তা ক্রেডিট। আমি তো লিখে দিলাম শর্ট আকারে লিখে দিছি, কিন্তু বলেছি বিস্তারিত, তুমি এভাবে লিখে দিবা। হ্যাঁ, এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই কাজ, এইটা আমরা নেক্সট ক্লাসে এই কাজটা করে দিব, ডেবিট ক্রেডিট কারণ স্বনির্ণয় করে দিব। এই কাজ তোমাদের দেওয়া থাকলে এটা তোমরা করবা, করে কমেন্টে জানাবা, ঠিক আছে। আর হচ্ছে কমেন্ট করবা, ঠিক আছে। আর দেখো তারপর দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে কি রক্ষা করি? দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তার শ্রেণী বিভাগ নিচে দেওয়া হলো, যেমন জাবেদা। তো জাবেদাগুলো কি কি? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা মানে কি? শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, ক্রয় জাবেদা। শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লেখা হয় ক্রয় জাবেদায়, মানে নগদ কোনো কিছু লেখা যাবে না। বিক্রয় জাবেদা, শুধুমাত্র ধারে পণ্য বিক্রি করলে আমরা বিক্রয় জাবেদা লিখে থাকি। ক্রয় ফেরত জাবেদা, ধারে পণ্য ক্রয় করলে সেটা যদি ফেরত দেয় তাহলে ক্রয় ফেরত। আবার বিক্রয় ফেরত জাবেদা, ধারে যদি পণ্য ক্রয় করে ফেরত দেয়, তাহলে চারটা জিনিস শিখলাম। ধারে ক্রয়, ক্রয় জাবেদা। ধারে ক্রয় করে ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত জাবেদা। ধারে বিক্রয়, বিক্রয় জাবেদা। ধারে বিক্রয় করছিলাম, ফেরত আইছে, বিক্রয় ফেরত জাবেদা। ধারে, সব ধারে, হ্যাঁ, ওকে। নগদ প্রাপ্তি জাবেদা, যদি শুধু নগদ টাকা আসে প্রতিষ্ঠানে তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। আর হচ্ছে নগদ প্রদান জাবেদা, যদি নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে নগদ প্রদান জাবেদা। টাকা আসলে প্রাপ্তি জাবেদা, টাকা চলে গেলেই প্রদান জাবেদা। যে কোনো কাহিনীতে টাকা আসলেই প্রাপ্তি, টাকা গেলেই প্রদান, মাথায় রাখবে এটা। বলছিলাম না জাবেদা হিসেবে প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে হিসেবে পাকা বই, মাথায় রাখবে, যে আগেই বলে দিছিলাম, ওকে। তারপর আছে প্রকৃত জাবেদা আছে, প্রকৃত জাবেদা 7 নাম্বারটা। যে সকল জাবেদা লেনদেনে উপযুক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সেগুলো প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করতে হয়। মানে ক্রয় জাবেদা যাবে না, বিক্রয় যাবে না, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত যাবে না, এগুলো একটাতেও যাবে না। তাহলে সেগুলো কি আমরা কি বলতে পারি? প্রকৃত জাবেদা। এরপর আছে খতিয়ান। জাবেদার পরপরই কাজ কি? খতিয়ান। খতিয়ান ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখান থেকে থাকে এই খতিয়ানের বিষয়ে, ঠিক আছে।
খতিয়ানের আবার দুটো নিয়ম আছে। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে হিসাব চক্রের কাজ আমি কিন্তু বুঝাই দিছি প্রথমেই। লেনদেন শনাক্ত, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, তারপর হচ্ছে খতিয়ানে স্থানান্তর। এটা পড়বা এবং এখান থেকে এমসিকিউ দেখাবা। কেন? কারণ এখান থেকে এমসিকিউগুলো অনেক সুন্দরভাবে আসে। কোনটা কোন মানে প্রত্যেকটা ধাপ সম্পর্কে এখানে ব্যাখ্যা করা আছে সুন্দর করে। আর্থিক বিবরণী কেন, কিভাবে কি করতে হয়, এটার মাধ্যমে কাজ কি, সো এটা তোমাকে পড়তে হবে। তো হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি, হিসাবের ধারাবাহিকতা রক্ষা চলমান ধারণার নীতি অনুসারে কি, কোন নীতি দেখো, চলমান ধারণার নীতি এমসিকিউ আসবে। চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। কোন নীতি? চলমান ধারণার নীতি। প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব সংরক্ষণের কার্যক্রম পরিচালিত, অর্থাৎ চলতি হিসাবকালের শেষে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল আরম্ভ হয় এবং নতুনভাবে হিসাব লেখা শুরু হয়। ফলে দেখা যায় ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী পর্যন্ত প্রতি বছর হিসাব সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে। মানে বছর একটা শেষ, আবার নতুন বছর শুরু, আবার ওইটা শেষ, তারপরে বছর শুরু, এভাবে একটার পর একটা চলতে থাকে। এক্ষেত্রে চলতি বছরের শেষে তারিখের লেনদেন সমূলক সম্পদ সমূহকে ডেবিট, দায় সমূহকে ক্রেডিট করে পরবর্তী বছরে হিসাব শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করতে হয়। মানে মনে করো তুমি হচ্ছে আলুর ব্যবসা করো, তো তোমার আলু বিক্রি করতে করতে এই মাসে 50 কেজি আলু রয়ে গেছে আজকে। হ্যাঁ, এই মাসে তুমি আলুর ব্যবসা করতেছো, তো আজকে 50 কেজি আলু আছে, তাহলে পরের দিন সকালে এটাকে প্রাথমিক খরচ হিসেবে ধরবো 50 কেজি আলু। ওটা তো কিনলে কেনা লাগতো না, এটা আমি খরচ ধরলাম, প্রারম্ভিক জাবেদা দাখিলা দিলাম। হ্যাঁ, তারপর একতরফা দাখিলা পদ্ধতি, এটা তোমরা পাবা হচ্ছে 12 অধ্যায়ে পাবা। 12 অধ্যায় অপেক্ষা থেকে আমার ক্লাস আছে। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট এবং লেনদেনের সংখ্যাও কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত নেই, কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু বিজ্ঞানসম্মত। মাথায় রেখো, একতরফা আবার বিজ্ঞানসম্মত না। এটা হচ্ছে ভুংবাং একটা হিসাব, বাসাবাড়ির হিসাব। ঠিক আছে, বাসাবাড়ির হিসাব। ওকে, তারপর আমরা এই অঙ্কটা এবং এর পরের অঙ্কটা আমরা নেক্সট একটা ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে এই কাজটা দিয়ে দেবো, এই কাজ। ঠিক আছে, মাথায় রাখবা, এই কাজটা আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেবো, অঙ্কের কাজটা। তো এবার আমরা এমসিকিউগুলো দেখি। হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? সহজ পদ্ধতি বলে? সহজ এবং অসম্পূর্ণ পদ্ধতি? এ তো জীবনেও না, এটা তো জীবনেও না। হ্যাঁ, এটা জীবনেও না। সহজ পদ্ধতি না, এটা কঠিন আছে, তবে সহজ বলা যায়। জটিল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি, জটিল বলা যাবে না, এখানে জটিল হবে না। এখানে খেয়াল করো, এগুলো সব আউল ফাউল উত্তর দিচ্ছে, কোনটা সহজ কোনটা জটিল। কিন্তু না, পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমি কয়েকবার বলেছিলাম স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত পদ্ধতি। সো এটা হচ্ছে উত্তর, ঘ নাম্বার হচ্ছে উত্তর। হ্যাঁ, এখানে কি ঘ নাম্বার উত্তর। ওকে, তারপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি। এই পদ্ধতিতে দাতা গ্রহীতা দুটি পক্ষ থাকবে, অবশ্যই দুটো পক্ষ থাকবে। মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে, অবশ্যই দুটি পক্ষের টাকার পরিমাণ সমান হবে। গ্রহীতার হিসাব ক্রেডিট ও দাতার হিসাব ডেবিট, মানে গ্রহীতা যিনি গ্রহণ করবে তিনি ক্রেডিট, আর দাতা যিনি দিবে তিনি না, যে দিবে সে তো ক্রেডিট, আর যে পাবে সে ডেবিট। যেমন বেতন দিচ্ছি, যারা দিচ্ছি সে ডেবিট, বেতন ডেবিট, আর আমি দিচ্ছি, আমি নগদ টাকা, আমি ক্রেডিট, সো নগদান ক্রেডিট। সো এটা হবে না, মাথায় রাখবা। গ্রহীতা হচ্ছে ডেবিট, গ্রহীতা কি ডেবিট, আর দাতা হচ্ছে ক্রেডিট, দাতা কি ক্রেডিট। তাইলে 1 আর 2 নাম্বার হচ্ছে রাইট, ক নাম্বারটা রাইট। হ্যাঁ, ক নাম্বারটা রাইট। এবার চলো আমরা এখানে একটা অঙ্ক আছে, তো এটা খুবই সহজ একটা অঙ্ক। 1 জানুয়ারি 2025 সালে 25 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল 1,80,75,000 টাকা। আর পরে উনি কিছু কাহিনী করছে, 31 ডিসেম্বরে নগদ এত, মজুদ পণ্য এত, প্রাপ্য হিসাব এত, আর উত্তরে এত, প্রদয় হিসাবে এত, ব্যাংক ঋণ এত, বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 60,000 টাকা এবং ব্যবসা হতে মালিক উত্তোলন 65,000। ভালো কথা। তো প্রথমে বলছে দেখো 3 নম্বরে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের বছরের প্রথমে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। তো বছরের প্রথমে সম্পদ ছিল 1,80,000 টাকা, ওখান থেকে 75,000 বাদ দাও। 1,80,000 থেকে 75,000 বাদ দিলে 1,05,000 টাকা, ক নাম্বার। মানে বছরের প্রথম, মানে 1 তারিখ, বছরের প্রথম বা 1 তারিখে সম্পদ থেকে দায় বাদ দিলে যে টাকা থাকে সেটাকে বলা হয় কি প্রারম্ভিক মূলধন। সূত্র লিখে রাখো, বছরের প্রথম বা 1 তারিখ থেকে, মানে 1 তারিখে, শুধু 1 তারিখ, 31 না, 1 তারিখের সম্পদ থেকে দায় বাদ দিলে। সমাপনী দায়ের পরিমাণ কত? সমাপনী দায়, উনি সমাপনী দায় নিছিল কি কি দেখো তো, ব্যাংক ঋণ নিছিল 50,000 টাকা। সমাপনী মানে এই যে 31 ডিসেম্বর নগদ নিছিল, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, আসবাবপত্র নিছিল, প্রদয় হিসাব নিছিল, সরি। তাহলে এখানে দেখো টোটাল দুটো দায় ছিল, প্রদয় হিসাব 45,000 আর ব্যাংক ঋণ 50,000। 45 আর 50 হচ্ছে 95,000 টাকা।
তাহলে উনি 95,000 টাকা দায় নিছিল, টোটাল 95,000 টাকা দায় নিছিল। তারপর দেখো 2025 সালে মুনাফার পরিমাণ কত। তো মুনাফার পরিমাণ নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো। তো আমাদের সূত্র হচ্ছে, আমরা প্রথমে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করব। তো প্রারম্ভিক মূলধন আমরা বের করছিলাম, প্রারম্ভিক মূলধন হচ্ছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। তারপর আমরা সমাপনী মূলধন বের করব, সমাপনী মূলধন। তো সমাপনী মূলধন কত সেটা আমাদেরকে দেখতে হবে, সমাপনী মূলধনটা বের করে এখানে লিখব। তো সমাপনী মূলধনটা কত সেটা বের করার আগে সমাপনী মোট সম্পদ কত আছে, 80,000 আর 34,000, 96,000, আর আসবাবপত্র হচ্ছে 40,000, হ্যাঁ, এবং প্রদেয় হিসাব হচ্ছে 45,000 টাকা। তো আমরা এখানে যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করি তাহলে বুঝতে পারবো, এখানে ক্যালকুলেটর নেওয়ার সুযোগ নেই। ওকে, তাহলে দেখো 80,000 আর 34,000, 8 আর 3 11, 1,14,000 টাকা, আর 96,000 টাকা, 1,14,000, 90, 2 লক্ষ, আর হচ্ছে 2 লক্ষ 6, 2,10,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 40,000 টাকা, 2,50,000 টাকা। সম্পদ হচ্ছে 2,50,000, খেয়াল করো, সম্পদ 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর দায় ছিল কত, দায় ছিল হচ্ছে 95,000 টাকা। তাহলে দায় বুঝছো, এখানে দায় ছিল কত, এই যে দুটোই দায় ছিল, প্রদেয় হিসাব দুটোই দায় ছিল, তাই না, দুটোই দায় ছিল। তাহলে 95,000, তাহলে 2,50,000 থেকে 95,000 বাদ দাও, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে তোমার 1,45,000 টাকা, 1,45,000 টাকা, 55,000 টাকা, 1,55,000 টাকা, হ্যাঁ, 1,55,000 টাকা। ওকে, তাহলে 1,55,000 টাকা হচ্ছে সমাপনী মূলধন, 1,55,000 টাকা। এবার এটা সূত্রে আসি, 1,55,000, এবার এটা সূত্রে আসি। সূত্রটা কি শোনো, সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন, প্রথমে কি লিখতে হবে, সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন, যোগ কি, উত্তোলন, যোগ উত্তোলন। তারপর হচ্ছে বাদ অতিরিক্ত মূলধন, হ্যাঁ, অতিরিক্ত মূলধন, বাদ হচ্ছে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। এবার হচ্ছে এইটা সমান হচ্ছে লাভ, এটাই সমান কি, লাভ। সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ অতিরিক্ত মূলধন বাদ হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে খেয়াল করো, সমাপনী মূলধন কত ছিল, 1,55,000 টাকা, 1,55,000 সাথে উত্তোলন যোগ করো, উত্তোলন ছিল 35,000, তাহলে 1,55,000 আর 5 60,000, 1,90,000 টাকা। হ্যাঁ, সমাপনী মূলধন আর উত্তোলন দুটো যোগ করলে 1 লক্ষ হচ্ছে তোমার 1,90,000 টাকা হয়, 1,90,000 টাকা হয়। ওখান থেকে বাদ দাও অতিরিক্ত মূলধন কত আনছিল, 60,000 টাকা, তাহলে 1,30,000 টাকা থাকে। সেখান থেকে বাদ দাও হচ্ছে প্রারম্ভিক মূলধন 1,05,000 টাকা, তাহলে 1,30,000 থেকে 1,05,000 টাকা বাদ দাও, তাহলে হয় কত, 25,000 টাকা হয়। কত হয়, 25,000 টাকা। এই যে 5-এর ক নাম্বার, 25,000 টাকা হচ্ছে উত্তর, খেয়াল করো, 25,000 টাকা উত্তর। ওকে, এরপরে দেখো, এটা আমি অঙ্ক করানোর পর বুঝতে পারবো, এমসিকিউটা প্রয়োজনে রেখে দাও যদি না বুঝে থাকো। আমরা যখন এই দুটো অঙ্ক করব, যে দুটো অঙ্ক বলছিলাম পরে ছাড়বো ভিডিও তৈরি করে, ওইটা। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়, সম্পদ হিসাব, সম্পদ ব্যয়, সম্পদ দায় এবং ব্যয়, এগুলোই। তো এটা হচ্ছে 1 2 3 হবে, 1 2 3 হবে 6-এর, সম্পদ আয় ব্যয় দায় এগুলো হিসাব করা হয়। ওকে, তারপর দেখো নিচের কোনটি সঠিক। ক নাম্বার বলছে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট সম্পদ। এটা কি আসলে ভুল না? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় হওয়ার কথা। ওকে, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায়। এই যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হয়। আর সমাপনী মূলধন মানে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়, কিন্তু করছেটা কি পাগলামি, প্রারম্ভিক মোট দায় দিছে, সমাপনী মূলধন, এটাও ভুল, হ্যাঁ, উল্টোপাল্টা দিয়েছে। নিচের কোনটি আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়। আর্থিক বিবরণীর খসড়া হচ্ছে কি বলতো, রেওয়ামিল, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, কার্যপত্র। আমি বলেছিলাম যে খতিয়ানের খসড়া হচ্ছে জাবেদা, খতিয়ান করা হয় জাবেদা থেকে, আর কার্যপত্র হচ্ছে করা হয় আর্থিক অবস্থার বিবরণী করার জন্য। আর্থিক বিবরণী করার আগে কার্যপত্র করতে হয়, কারণ কার্যপত্র হচ্ছে খসড়া। এটা আমি বলেছিলাম, মনে করে দেখো একবার। হিসাব চক্রের ধাপগুলোর ধারাবাহিকতা খেয়াল করো, কোনটার পর কোনটা। প্রথমে রেওয়ামিল, তারপর সমন্বয়,
সমন্বয় দাখিলা, তারপরে কার্যপত্র, তারপর আর্থিক বিবরণী, এটা ঠিক আছে। হ্যাঁ, রেওয়া মিলের পরে সমন্বয় দাখিলা দিতে হয়, এটা রাইট। সমন্বয় দাখিলা দেওয়ার পর রেওয়া মিল না, আর ভাই রেওয়া মিল দেওয়ার পরেই তো ভুল, রেওয়া মিলের মাধ্যমে ভুল ত্রুটি ধরি, সমন্বয় হচ্ছে রেওয়া মিলের ভুল ত্রুটি সংশোধন করি, তারপর কার্যপত্র করি, কার্যপত্র মানে সমন্বয় করার পর কার্যপত্র, তারপর আর্থিক বিবরণী, এগুলো আর বাকিগুলো একটা রাইট না, উল্টাপাল্টা দিয়ে থইছে। প্রারম্ভিক মূলধন 70,000, সমাপনী মূলধন 90,000 টাকা, লাভ ক্ষতি কত? তো সমাপনী মূলধন থেকে প্রারম্ভিকটা বাদ দাও, 90,000 থেকে 70,000 বাদ দাও, তাহলে 20,000 টাকা। লাভ কত? 20,000। সমাপনী সম্পদ থেকে সমাপনী মূলধন থেকে সমাপনী প্রারম্ভিক মূলধন বাদ দাও, তাহলে লাভ হচ্ছে 20,000 টাকা। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি? মূল নীতি হচ্ছে সুবিধা গ্রহণকারী ডেবিট আর সুবিধা প্রদানকারী ক্রেডিট। সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট, এটা হচ্ছে মূল নীতি। এরপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সৃজনশীল। সো আমরা এইগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ভিডিও মানে ক্লাস রেডি করে ছাড়বো। সো তোমরা যেটা করবা, অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, সরাসরি অনেক প্রশ্ন করবা। আসলে বোর্ড বই করে কোনো লাভ নেই, বোর্ড বই করলে তুমি হয়তো শিখতে পারবা সামথিং, কিন্তু বোর্ড প্রশ্ন অনেক কঠিন হয়। হ্যাঁ, তো এই বোর্ড বইয়ের অঙ্ক থেকে হুবহু কখনো প্রশ্ন থাকে না, তো এই জন্য তোমাকে কয়েক শত প্রশ্ন সলভ করতে হবে, যেটা আমি আমার অনলাইন কোর্সে করাই থাকি। তুমি যদি আমার চ্যানেলে একদম প্রথম হয়ে থাকো, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।